তো আমরা এখন পর্যন্ত শক্তির একটা বেসিক ধারণা পাইছি, শক্তি জিনিসটা কি, কেন, কিভাবে। এবং শক্তির উপরে একটা কিছু বিশেষ করে গতিশক্তি, বৃহস্পতি গতিশক্তি আগে থেকে বুঝতাম। বৃহস্পতি পার্টটা আমরা এখন ভালোভাবে বুঝছি। এবং গতিশক্তির পার্টটাতে গতিশক্তি যে কিভাবে কাজ করতে পারতো সেই জিনিসটা নিয়ে আমাদের কিছুটা একটা বেসিক একটা ধারণা আসছে বলে আমি বিশ্বাস করি। তো হ্যাঁ, এই হচ্ছে আমাদের এখানকার মোটা দাগের সব কন্ডিশন, আমরা কি কি শিখলাম কি কি শিখি নাই। সো আমাদের এখনকার দুইটা টপিক, মানে গতকাল দুই টপিক শেষ করলাম, আজকে দুই টপিক। তো দুই টপিক বললেও দুটো টপিক খুব ছোট, আমরা আসলে পারি। আমি আশাবাদী আজকে ক্লাসটাতে আমরা যদি ঝামেলা না করি, আজকে ক্লাস হয়তো আমাদের চ্যাপ্টার না, আমার যে চ্যাপ্টারের যে টপিক গুলো শেষ করার কথা আমি সেই টপিক গুলো শেষ করে ফেলবো। মানে চ্যাপ্টারের লেকচার শেষ হয়ে যাবে, আর এরপর আমি হয়তো প্র্যাকটিস প্রবলেমে যেতে হবে, সেটা আবার কিছু দিয়ে মানে মাথায় যাবো, ওটা আমি হয়তো সাথে সাথে যাবো না। তো যেটাই হোক না কেন, তো আমি যেখানে ছিলাম সেখানে ব্যাক করি। যে আমাদের শেষ হচ্ছে যে পর্যন্ত আমাদের এখন বাকি আছে হচ্ছে এবার সে কাজ শক্তি যান্ত্রিক শক্তি নিত্যতা বা শক্তি সংরক্ষণশীলতা এই নীতি। এবং একই সাথে বাকি আছে আমাদের হচ্ছে কাজ শক্তি উপপাদ্য, বা আমাদের যে এশিয়ার পাঠ্যক্রম আর কি, মানে কাজ শক্তি, হ্যাঁ কাজ শক্তি উপপাদ্য, বেসিক্যালি ওর নাম একটাই, ওর দুই তিনটা নাম নাই। তো আমাদের এই দুইটা সেগমেন্টের উপরে কাজ করতে হবে এখন। তখন চলো আমরা কথা না বাড়ায় শুরু করে দিই আমাদের কাজ শক্তি উপপাদ্য এবং এশিয়ার পাঠ্যক্রম। তো এইগুলা থেকে যদি কথা বলতে চাই আমাদেরকে আমরা কিভাবে আগানো উচিত, সেটা নিয়ে আসলে একটা আহ, প্রশ্ন থেকে যায়, বা কি করা উচিত সেগুলো নিয়ে আসলেই প্রশ্ন থাকবে। প্রশ্ন থাকাটাই স্বাভাবিক। তো প্রশ্ন থাকার আগেও অন্য বা কাজ শক্তি বদলে কিছুটা প্রশ্ন থাকলেও আমার মনে হয় না আমাদের এই যান্ত্রিক শক্তি নিত্যতা নিয়ে কোনো প্রশ্ন আছে। কারণ আমরা জানি শক্তি কোনো সৃষ্টি নেই, কোনো ধ্বংস নেই, শক্তি শুধু এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়, ঠিক? জি। তো বেসিক্যালি আমাদের এই জিনিসটা ঘটবে এবং এই জিনিসটা আমাদেরকে মাথায় রেখে আগাইতে হবে। আমরা অবশ্যই অবশ্যই কখনোই শক্তি, যখন শক্তি কাজ করতে যাব, শক্তি যে কোনো কিছুকে যে কোনো জায়গায় শক্তি নিয়ে যখন ডিল করতে যাব, আমাদেরকে দেখাইতে হবে আগের শক্তি আর পরের শক্তি সবসময় সমান হইতেছে। এই জিনিসটা অবশ্যই দেখাইতে হবে। যদি দেখাইতে না পারো, তা আমরা তোমার আসলে শক্তি নিত্যত্ব সূত্র তুমি ব্রেক করে ফেলছো, তা মানে তুমি আসলে ঠিকঠাক হবে না, কারণ শক্তি নিত্যত্ব সূত্র ব্রেক করা পসিবল না। এখন কিছু কথা আছে এখানে। কথা হইতেছে শক্তির নিত্যতা সূত্র, এই জিনিসটা কখন মানে ব্রেক হবে, অ্যাকচুয়ালি ব্রেক হবে, কিছু কিছু ক্ষেত্রে ব্রেক হবে। সেই ব্রেক হবে কখন কখন সেটা আমরা সামনে শিখবো। তো আপাতত তারপরে কোনো শিখছো সংরক্ষণশীল বল, অসংরক্ষণশীল বল শিখছো? কথা বলি একটু, শুনছো, হুম, নাম শুনছো? না না শিখলো, নাম শুনছো কিনা? হ্যাঁ। জানো এটা কি, তোমার আইডিয়া আছে? বলো, কথা বলো, আর ভাই না জানলে কোনো সমস্যা নেই, তো বলতে হবে তোমাকে, দ্রুততার সাথে বলো। আমি শুনতে পাইনি, কি বলছো? মনে নাই, ভুলে গেছি। আচ্ছা, তো আমাদের, আমি জানি না মনে থাকা উচিত কি উচিত না, এটা আমাদের এই টপিক, এই ক্লাসের এই টপিকেরই মানে এই জায়গারই পড়া। তো চলো এখান থেকে শিখি আমরা। আমাদের দুটো টপিকের নাম আছে, একটা হচ্ছে সংরক্ষণশীল বল আর আরেকটা হচ্ছে অসংরক্ষণশীল বল। তো সংরক্ষণশীল কি আর অসংরক্ষণশীল কি, দুইটা জিনিস আমাকে শিখতে হবে এখন। তো সংরক্ষণশীলের মূল বিষয়টাই হচ্ছে তুমি দিন শেষে তোমার কাছে নিট থাকবে জিরো। কি বলছি? দিন শেষে তোমার কাছে নিট হবে জিরো। অর্থাৎ এটা হচ্ছে গেলে ক্ষেত্র ভেদে ডিপেন্ড করে। তুমি একটা বিন্দু থেকে বের হয়ে তুমি যদি একটা লুপ কমপ্লিট করবে, তুমি কিভাবে ইচ্ছে সেভাবে লুপ কমপ্লিট করতে পারো। তুমি যেভাবে ইচ্ছে লুপ কমপ্লিট করার পরে ফাইনালি এই বিন্দুতে ব্যাক আসলে তোমার কৃতকাজ, নিট কৃতকাজ হইতে হবে শূন্য। তার মানেটা কি? তার মানে হচ্ছে তুমি একটা পর্যায়ে যাইতে হয়তো বা সময় মানে কাজ খরচ করছো, তারপরে অবশ্যই ওই পরিমাণ কাজটা তুমি আর ব্যাক পাবা। তাহলে দেখো এই যে তোমার হাইট দিন শেষে কি জিরো হয়ে গেছে, মানে সব মিলে জিরো হয়ে গেছে, তাই না? তো আমাদের যেই ক্ষেত্রে এইরকম বিষয়টা ঘটে যে আমরা যদি পুরো লুপটা ঘুরে আসি, পুরো লুপটা ঘুরে আসার পরে আমাদের কৃতকাজ, মোট কৃতকাজ শূন্য। কেন শূন্য বুঝতে পারতেছি তো কথাটা? যে কেন শূন্য, মানে আমি যা দিছি ওটা আমার ব্যাক পেয়ে গেছি আমি, অথবা আমি যা আমার কাছ থেকে যা দেওয়া হয়েছে সেটা আমাকে ফেরত দিয়ে দেওয়া হয়েছে। সো এই যে পার্টটুকু, এই দুইটা মিলে এলে তাকে আমরা বলি হচ্ছে সংরক্ষণশীল বল। আর তারপরে থাকে হচ্ছে অসংরক্ষণশীল বল। তার মানে কি, অসংরক্ষণশীল বল সেক্ষেত্রে এই জিনিসটা হবে না। আচ্ছা, এই জিনিসটা কেন ঘটে এখন এটা ভেবে দেখো তো। এই জিনিসটা ঘটার পেছনে মূল রিজনটা হইতেছে
তুমি যা দিতেছো সে তোমাকে ব্যাগ দিতেছে, আমি মানলাম। কেন ব্যাগ দিতেছে বলো তো? হাউ? সে ব্যাগ দিতেছে মূলত এই কারণে, কারণ তোমার কাছ থেকে যে জিনিসটা সে নিতেছে ওই জিনিসটা স্পেসিফিক কিছু রেটেই ফেলতেছে এবং সেই রেট থেকেই সে ব্যাক করবে। কিন্তু যদি কোনো কারণে তার কোনো একটা লিক থাকে, সিস্টেমে ধরুন একটা লিক থাকে, যেমন তুমি বলো তুমি যদি একটা পাত্রের মধ্যে পানি ঢালো, সেই পাত্র থেকে পানি তুমি ব্যাক নিতে পারো, তুমি 100% পানি পাওয়াটা থিওরিটিক্যাল পসিবল, বাট থিওরিটিক্যালি যদি ওখানে একটা ছোট্ট একটু ফুটো থাকতো, ধরো বেশি কিছু না, 10টা ফোঁটা পানি কম আসলো, আর 10টা ফোঁটা পানি তখন তো কম আসবে, তাই না? তুমি তখন বলবো যে তারা আগে এবং পরে মোট ভর সমান, এই কথা বলতে পারবো তখন? আমরা তখন আর বলতে পারবো না। তো এই জিনিসটাই মাথায় রাখতে হবে যে আমাদের যখন এরকম মিলবে না, সেটাই আমাদের অসংরক্ষণশীল। অর্থাৎ কি হবে ওই সময়টাতে আসলে আমাদের যান্ত্রিক শক্তি নিত্যতা কাজে লাগবে না, বা এটা শক্তি সংরক্ষিত হবে না। কেমন হয় এটা? অসংরক্ষণশীল বল হচ্ছে দুইটা। কয়টা অসংরক্ষণশীল বল হইতেছে? দুইটা। নাম হচ্ছে ঘষা। কি? ঘষা। ঘতে ঘর্ষণ, সাথে সান্দ্রতা। ওখান থেকে সরো, এখানেই চলতেছে, বুঝতে পারছি? ঘতে ঘর্ষণ, ছতে সান্দ্রতা। কথা কি শুনতেছো তোমরা আদৌ? আচ্ছা, নিউক্লিয় বল কোন ধরনের? আসতেছি, আসতে পারবো না। তো ঠিক আছে, আমাদের এইখানে তো যেটা বলছিলাম, আমাদের সেটি মানে তখন শক্তি সংরক্ষণশীলতা যেহেতু করতে পারে না, সেটি কি হয়, সেটা হচ্ছে ঘষা। তো এইটা ঘষার ক্ষেত্রে ঘর্ষণ এবং সান্দ্রতা, এই দুইটা বলের ক্ষেত্রে আমরা এই পাবো না। তো সান্দ্রতা বলতে আমরা সামনে শিখবো। আপাতত ঘর্ষণ বলতে শিখছি আমরা, তো কথা মাথায় ঢুকে নাও। যদি কোনো ক্ষেত্রে বা কোনো সিস্টেমের মধ্যে ঘর্ষণ থাকে, ওই জায়গায় যান্ত্রিক শক্তি নিত্যতা থাকবে না, এটা নিত্যতা সূত্র প্রমাণিত করা পসিবল না। কারণ কি? যেমন দেখো, তুমি ধরো উপর থেকে নিচে গড়ায় গড়ায় নিচে পড়তেছো, ভাইয়া। তুমি বলতেছো এখান থেকে যখন তোমার হাইট যখন এইচ, এই জায়গা তোমার ইয়ে হইতেছে mgh, আর লিস্ট তোমার ভেলোসিটি হচ্ছে 0। আর তুমি যখন গড়ায় গড়ায় পড়তেছো, তোমার যদি ঘর্ষণ থাকে, এই জায়গায় এসে পৌঁছাইলে mgh সমান যে হাফ এম ভি স্কোয়ার, সেটা হবে না। ধরো হাফ এম ভি স্কোয়ারের ক্ষেত্রে এবার ধরো ভি প্রাইম স্কোয়ার হয়ে যাচ্ছে, কিছুটা কম আসছে। তাহলে বাকি যে পরিমাণ শক্তি সেটা গেল কই? সেই শক্তিটা কি তুমি বলো তো? সেই শক্তি তুমি যতই ব্যাক যাও না কেন, তুমি কি সেই শক্তিটাকে ফেরত পাবা? না। পাওয়া পসিবল না। কেন পাওয়া পসিবল না? ধরো তুমি যখন এদিক থেকে এদিকে আসছিলা, তুমি ভাবতেছো ভাই আমি তো শক্তি যখন গেছি এদিকে খরচ গেছে, তাই আমি মানে এখান থেকে যখন এদিকে ব্যাক যাবো, তাহলে আমি এই শক্তিটা ব্যাক পেয়ে যাবো। কিন্তু ঝামেলা দাঁড়াইছে, তুমি যখন আবার শক্তি এদিকে ব্যাক নিতে গেলা, তোমার ঘর্ষণ বল তখন আবার এদিকে কাজ করতে শুরু করছে, মানে ঘর্ষণ বল এবার তোমার বিট্রে করতেছে। তুমি এদিকে গেলে ঘর্ষণ বল কাজ করতেছে এবার এদিকে। তার মানে কি? তুমি তো শক্তি রিট্রিভ করতে পারবাই না, উল্টা আরো কিছু পরিমাণ শক্তি তুমি খরচ করে আসবে। ঠিক না কথাটা? তো এই যে কারণে আমাদের এরকম ক্ষেত্রে যান্ত্রিক শক্তি নিত্যতা সূত্র প্রতিফলিত হয় না। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। টুইস্ট হইতেছে, অনেক টিচার এটা পছন্দ করেন যে যুক্তি যদিও বা যান্ত্রিক শক্তি নিত্যতা প্রমাণিত হয় না, তোমরা ওই যে ঘর্ষণের দ্বারা একটা কৃতকাজ আছে না, বলো, এই ঘর্ষণের দ্বারা কৃতকাজটাকে যোগ করে দিয়ে বলবা কি যান্ত্রিক শক্তি নিত্যতা প্রমাণিত হয়েছে। এটা অনেক টিচার পছন্দ করে। আমি জানি না তোমাদের কলেজে কি করতেছে, আমাদের কলেজে করতো না, কিন্তু আমার যে আমি যার কাছে পড়তাম, ওই স্যার আবার পছন্দই করতো না। মানে উনি যেমনি হোক তাকে যান্ত্রিক সত্যি নিত্যতা প্রমাণ করতেই হবে। এবং তুমি প্রমাণ করবা কিভাবে? তুমি বেসিক্যালি এখানে চিন্তা করো, তুমি যেখানে থাকো, তোমার ধরো এটা mgh, আর এখানে আসতে তোমার ধরো হওয়ার কথা ছিল হাফ এম ভি স্কোয়ার হওয়ার কথা, কিন্তু হয়ে গেছে হাফ এম ইউ স্কোয়ার, যেখানে ভি গ্রেটার দেন ইউ। তার মানে মাঝখানে একটা কি তোমার কৃতকাজ বাদ গেছে না আমার? তা আমি এখন প্রমাণ যখন করতে যাব, স্যারের মতে এটা হওয়ার কথা ছিল এরকম হাফ এম ইউ স্কোয়ার প্লাস এফ কে ইন্টু এস, এভাবে করে যান্ত্রিক শক্তি নিত্যতা প্রমাণটা তারা দেখাইতে বলতো। এখন ব্যক্তিগত অভিমত, আমি এটা পছন্দ করি না এভাবে যান্ত্রিক শক্তি নিত্যতা দেখানো, কিন্তু অনেক টিচার এটা চায়। তো সেক্ষেত্রে জেনে রাখো, যদি কখনো কোনো টিচার এই জন্য মানে গেজায়, তারে বলবা যে মানে এভাবে তারা এভাবে চিন্তা করে, মানে তাদের থট প্রসেসটা এটা, বুঝলাম? জি। আচ্ছা, আজকে আমাদের ডিপার্টমেন্টে যে এস্টাবলিশ করছেন খুবই সিনিয়র টিচার,
বুয়েটের ভিসি হইতেন উনি, যদি এই মানে বিএনপি লবিং না থাকতো তাহলে উনি বুয়েটে ভিসি হয়ে যেত। উনি এসে খাতা দিছে, এক খাতায় পেয়েছেন 20। দেখে তো খুশি হয়ে গেলাম। স্যারও পছন্দ, মানে স্যার পছন্দ করে মোটামুটি, হালকা পাতলা, অনেক না, বুঝে তো অত বেশি সিনিয়র টিচার তো আসলেই করে না। তো 20 দেখে স্যারও খুশি হয়ে গেল, দিল। তারপরে খাতায় পাইছে আমি 11, 20-এর মধ্যে। স্যার আমার উপর বলতেছে তোমাকে বেদ দিয়ে বাইরানো দরকার। আমি না মানে এখন মানে পুরো ডিপার্টমেন্টের সামনে কি একটা অবস্থা, হাসাহাসি করলাম কি স্যার, বা কি করবো, এটা না সেটা না। বেসিক্যালি একটা সহজ ভুল করছিলাম, সহজ ভুলের কারণে মার্ক মানে উল্টা পাল্টা হয়ে গেছে আর কি। মানে হওয়ার কথা ছিল একটা, মানে হওয়ার কথা ছিল এ, আমি এ বলতে বলতে বি লিখছি। সে খেপে গেছিল এই জন্য, খেপে বলতো এরকম খেপা না, আদর করেই বলতেছিল, কিন্তু এভাবে বলতেছিল আর কি। এটা একদিক থেকে ভালো, একদিক থেকে খারাপ। ভালো হইতেছে টিচারদের সুনজর পাওয়া যায়, খারাপ বিষয় হইতেছে স্যারের আজকে রিটায়ারমেন্ট ডে ছিল, মানে বইটা তার লাস্ট ক্লাস ছিল আজকে। আচ্ছা, তো কেন বললাম, কারণ তোমরা ক্লাসে মনোযোগী না, আমি একটু হুদায় মানে একটা আজার একটা কথা বলে আসলাম, এখন একটু কথা থেকে মনোযোগ দেওয়া হবে। সো আমি যে কথায় যেতেছিলাম সেই পয়েন্টটাতে আবার আসো। বেসিক্যালি ওইটা না, আজারে পেছালে চলে যায়নি। রিজনটা হইতেছে এই যে এই জিনিসটা যে পসিবল না, তোমরা তো এখন কনভিন্সড যে ভাই আসলে এখানে যান্ত্রিক শক্তি নিতে কখনো বের করা পসিবল না। তোমরা কনভিন্সড নাকি, নাকি তোমাদের কনভিন্স কথা আর কিছু বলতে হবে? আমি কনভিন্সড। আচ্ছা, এখন আমাদের সাধারণ যে টিচাররা থাকেন তারা বেসিক্যালি ঝামেলা করেন কোথায় জানেন? তারা বেসিক্যালি ওই যদি আগে তারা জানা থাকতো এটা, যেটা এই যান্ত্রিক শক্তি নিত্যতা প্রমাণিত করা যাবে এবং এই নিয়মে করা যাবে, আমি যে নিয়মটা লিখে রাখছি, তাইলে তারা দুনিয়া উল্টে গেলেও ওই নিয়মটা ছাড়া অ্যান্সার নিবে না। নিবে না মানে নিবেই না, তাহলে তোমার দুনিয়া উল্টে যাবে। আবার কেউ যদি আগে থেকে জানা থাকে যে না, যে এই নিয়মে যান্ত্রিক শক্তি নিত্যতা প্রমাণিত হবে না, কখনোই হবে না, সে যদি আগে থেকে জানা থাকে, সে আবার ওই হবে না এটাই অ্যান্সার দেবে, অন্য কোনো অ্যান্সার সে একসেপ্ট করবে না। তো আমাদের ওই টিচার বেসিক্যালি আজকে করছে তাই, আমি এই জন্যই ওনার কথাটা তুলছি যে একটা জিনিস উনি একভাবে বলতেছে, আমরা অন্যভাবে বলতেছি। যদিও স্যার আমার থেকে বেশি জানে, আমি অবশ্যই স্বীকার করবো, অনেক বেশি জানে, খালি জানে না। বাংলাদেশের গ্লাস ইন্ডাস্ট্রির মানে ফাদার ফিগার উনি। কিন্তু মানে এইখানে এরকম করে যে আটকাইতেছিল, আমাদেরকে উনি কথা বলার সুযোগই দিতেছে না, উনি খালি উনি বলছে মানে হ্যাঁ এইটাই হবে, আমি কিছু জানি না, এরকম অবস্থা করে। তো তোমাদের কলেজেও এরকম কিছু পাবা হয়তো বা, স্পেশালি আদিবাদ পাইছোই নাকি? হ্যাঁ। গুড। এরপর আসে হচ্ছে কাজ শক্তি উপপাদ্য। আচ্ছা, আমি আমি যে কথা বলতে চাচ্ছিলাম একটু আগে এতক্ষণ ধরে, এই টপিকটুকু বুঝতে পারছি তো? আমি এক্সাম্পল দেখাইলাম না, আমি তোমাদেরকে মানে সিনারিও দেখাই দিছি। এক্সাম্পল যখন আসবে তোমরা কি করবা তাহলে? এখন 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 তোমাদের কাজটা কি? ভালো কথা, এই জায়গায় যদি আসে তোমাদের কাজটা কি? সত্যি কথা বলতে আমি যখন সলভ করছিলাম, আমি তোমাদের মতো এত বই ধরে ধরে পড়তাম না, আমি একটু ফাঁকি, একটু না ভালোই ফাঁকি পাচ্ছিলাম। তো আমি আসলে বই এরকম ধরে ধরে না পড়ার কারণে আমি আসলে জানতাম না বই কোথায় গিয়ে আছে। তো আমি যতদিন পর্যন্ত দেখছি এখন পর্যন্ত পড়াইতে গিয়ে, আমি আসলে এক্স্যাক্টলি এরকম সিচুয়েশনে শক্তি নিত্যতা সূত্র প্রমাণ করতে দেখতে দেখি নাই, এই ধরনের প্রশ্ন হয় নাই। যখন আমাদের ঘর্ষণ বল ছিল, সান্দ্র বল ছিল, তখন আমাদেরকে এই মানে এইগুলা বের করতে দিত দিত না, আমি দেখিনি অ্যাটলিস্ট। তোমরা যদি কোথাও পাও তাহলে তোমরা কি করবা, একটু সলিউশনটা দেখো, সলিউশন কি করছে সেই অনুযায়ী একটু কাজ করো, ঠিক আছে? আমি এটা একটু বারবার আলাদা করে মনে করে দিচ্ছি, কারণ কি এটা একটা সহজ টপিক, কিন্তু বলা মানে এই টপিকের কারণে মাইন্ডটা খাবে, তাই না? কারণ টিচার যদি এখন এরকম গ্যাঞ্জাম করা শুরু করে, তুমি কি করতে পারো বলো? কিছু তো করতে পারো না। এগুলো একটু দেখে নিও। তো এবার আসা হচ্ছে কাজশক্তি উপপাদ্য, খুবই সহজ বিষয়। যে কাজশক্তি উপপাদ্য মূল আইডিয়াটা কি? ডেল্টা ই কে সমান ডাব্লিউ, যে গতিশক্তি পরিবর্তনই কৃতকাজ। ঠিক আছে, তো এটা কিভাবে আসে চলো প্রমাণ দেখে আসি। হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার, মানে দেখাইছিলাম আগের দিন, তাই না? দেখাইছিলাম নাকি এরকম একটা সিমিলার কিছু দেখাইছিলাম? সিমিলার ছিল। হ্যাঁ, ওই যে গতিশক্তি দেখি যে একটা কাহিনী করছিলাম, আর এক্সাক্ট মনে নেই, বাট কিছু একটা করছিলাম। এম এ ইন্টু এস, তাহলে আসতেছে এফ এস, দ্যাট ইজ ওয়ার্ক ডান। বুঝেছি? খুবই সিম্পল বিষয় ভাইয়া, মানে খুবই সিম্পল, মানে খুবই সিম্পল। তো এই জিনিসটা আমাদের লাইফটাকে অনেক সহজ করে দিছে, এই সূত্রটা। যেমন তোমাদেরকে একটু আগে আমি যখন জিজ্ঞাসা করলাম এখান থেকে এই জায়গায় আসছে, তোমার যে এই জায়গায় কৃতকাজ আসলে সমান হয় নাই, বা তুমি যান্ত্রিক শক্তি নিত্যতার সমান হয় নাই, তুমি না একেবারে সহজে বুঝতে পারবা। সিম্পলি এই জায়গায় ধরো, এই জায়গায় ইউ সমান 0,
ভি সমান যদি ধরো তোমার কাছে ধরো 10 আসছে, তাহলে তুমি এখানে যখন চেঞ্জটা করে দিবা তুমি একেবারে চোখের উপর বের করে ফেলতে পারবা, তোমার কোনো চিন্তাই করতে পারবে না যে কোন জায়গায় কি আসছে না আসছে। বুঝতে পারছো কথাটা? মানে এই জিনিসটা আমাদেরকে এতটাই সহজ করে দেয়। এবং শুধুমাত্র এই সেগমেন্টে না, যে কোনো সেক্টরের জন্য ভেলোসিটি মানে হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ভি স্কোয়ার, এটা করে দিন তুমি কৃত কাজ পেয়ে যাবা উইদাউট এনি ডাউট, উইদাউট এনি প্রবলেম। আচ্ছা, তো আমি তোমাদেরকে যখন সংরক্ষণশীল বলো কথাটা বলতেছিলাম, এটা কিন্তু আমি বই থেকে বলছি, এই বইয়ের মধ্যে পাঠ, চলো বই থেকে দেখে নিয়ে আসি। শক্তি, এই যে এখানে আমরা যখন বেসিকটা বললাম, এখানে তুমি পড়লে আসলে আমার ভালো কথা একটা প্রশ্ন করছিল আমাকে, আমি দেখি নিউক্লিয়ার বিক্রিয়া, এই নিউক্লিয়ার বিক্রিয়াটা কি আমাদের শক্তির নিত্যত সূত্র মানে কিনা, এই কথা ইউজ করছিল না ভাইয়া আলিমা? তোমার প্রশ্ন তো এটাই ছিল, এই প্রশ্নটা তোমার। না, হ্যাঁ বলো। নিউক্লিয় বল সংরক্ষণশীল না অসংরক্ষণশীল কোনটা? আচ্ছা ঠিক আছে, নিউক্লিয় বল, নিউক্লিয় বলের ক্ষেত্রে তোমার কি কোনো ওয়েস্ট আছে? সহজ কথা, অসংরক্ষণশীল বল হওয়ার মূল আইডিয়া হচ্ছে ওয়েস্ট থাকবে। ওর কি কোনো ওয়েস্ট আছে, কোনো ধরনের কোনো মানে ব্যাকফায়ার করে ওর হচ্ছে এট এনি পয়েন্ট? যদি তেজস্ক্রিয়তা ইয়ে করে তাহলে তো ওয়েস্ট হয় না। তেজস্ক্রিয়তার ক্ষেত্রে ও কি শক্তি বিকিরণ করে নাকি ভর বিকিরণ করে? আমি এই জন্যই বলছিলাম, আমি একজন কথা বলতে গেছিলাম, তা তুমি বললা, তা তুমি আগে বলো তারপরে আমি কথা বলতেছি। ভর। আচ্ছা, মূলত তেজস্ক্রিয়তার ক্ষেত্রে ভরই শক্তি আকারে বের হয়ে যায়। তো যাই হোক না, আমি তোমাদেরকে এই তোমার এই কথার উত্তরটা আমি এখানে তোমার আমি তোমাকে পড়াবো, তুমি নিজেই বুঝে যাবা। সেটা বুঝবো হচ্ছে 209 নাম্বার চ্যাপ্টার করলে, ঠিক আছে? আমাদের বই স্পেসিফিক্যালি এই তেজস্ক্রিয়তা নিয়ে ওই জায়গায় আলোচনা করছে, তো আমি আশা করি ওই জায়গায় যখন পড়বো তখন আমরা বুঝে যাবো সবকিছু, ঠিক আছে? তো এখন এই যে শক্তি নিত্যতা সূত্র ছিল, শক্তি নিত্যতা সূত্র থেকে আমরা কয়েকটা সেগমেন্ট বের করতে পারি, সামনে আমাদের লাগবে। মানে আমি কিসের জন্য বলতেছি কথাটা, কারণ কি, আমি যদিও বা পড়লাম এখানে, এই জিনিসটা কাজে লাগবে সামনে আমার। কিভাবে কাজে লাগবে জানো? তুমি স্যাটেলাইট পারছিলে, মনে আছে? একটু মনে করে দেখো তো, তুমি যে স্যাটেলাইট, সরি, পৃথিবী থেকে কোন একটা বস্তুকে উপর দিকে ছুড়ে মারতা, আরো না এখনো আসছো তো মনে হয়। আচ্ছা, ঠিক আছে, তুমি যদি উপরে ছুড়ে মারো, তুমি এখন যদি শর্ত ফর্মুলা শিখছিলে এমজিএইচ হবে। কিন্তু আমরা কি চাইলে কিন্তু এই ফর্মুলাটাকে জি এম এম বাই আর স্কোয়ার ইন্টু ডি আর, আর থেকে আর প্লাস এইচ এই আকার লিখতে পারি না ভাইয়া? জি ভাইয়া। এবং তুমি কি চাইতেছো, তুমি চাইতেছো এমন ভাবে ছড়ে মারতা মানে তুমি সর্বোচ্চ উচ্চতা, বলো তো সর্বোচ্চ উচ্চতা তোমার ভর কত, এই বেগ কত? জিরো। বস্তুর জন্য সর্বোচ্চ বেগ কত? শূন্য। তাহলে শূন্য মাইনাস হাফ এম ভি, আমি ধরতেছি আদি বেগ ভি ছিল। এখন তাহলে বলতে পারবে একটা আমি এগিয়ে ছিল, একটু মনে করে দেখো তো, এই যে ডাব্লিউ ইকুয়ালস এইটা, এটা আসলে কার জন্য? এজেন্টের জন্য হিসেব করলে কি এটা পজিটিভ আসবে নেগেটিভ আসবে? কারণ কি, কারণ এই যে এই জায়গায় এখানে দুইটা কথা আসে, দুই ভাবে কথা আসে। কথা কি জানো? এই যে এফ আছে না, এই ফর্মুলা হচ্ছে বেসিক্যালি এফ ডট ডিআর। তো এফ ডট ডিআর মানে কি, এফ ইন্টু ডিআর ইন্টু কস থিটা। এই থিটা আমার কত জানো? 180 ডিগ্রি। গতকালকে খুব ভালো মতো বুঝাইছিলাম, মনে আছে তো কেন 180 ডিগ্রি হয়? এজেন্টের কাজ মনে করে দেখো তো একটু, মনে আছে না? তো সেইখান থেকে আমরা চাইলেই এই ফর্মুলাটাকে ডিরাইভ করতে পারবো ডিআর আর থেকে আর প্লাস এইচ পর্যন্ত। তাহলে তুমি এখান থেকে যখন করবা, তুমি ফাইনালি পাবা হাফ এম ভি স্কোয়ার ইকুয়ালস জি এম এম 1/r মাইনাস 1/r প্লাস এইচ। ফাইনাল পর্যন্ত তুমি এই পর্যন্ত পাবা আর কি। তো এটা যখন করে ফেললা, তো তুমি দেখতেই পাচ্ছ এখানে এম এম কাটা, তো তুমি এখান থেকে পেয়ে যাবে পরে ভি ইকুয়ালস রুট ওভার 2gm ইন্টু 1/r মাইনাস 1/r প্লাস এইচ। তো দেখো, তুমি যদি অল্প বেগে করার বস্তুকে ছুড়ে মারো, সে না হয় এমজিএইচ মানে, কিন্তু যদি বেশি বেগে ছুড়ে মারো সে তো এমজিএইচ মানবে না। তো সেই জিনিসটা তুমি এই যে এইভাবে বের করতে পারো। বুঝতে পারলাম? এবং সামনের চ্যাপ্টারে আমরা এই পাঠটুকুই শিখবো। কি শিখবো জানো? সামনের চ্যাপ্টারে আমরা বলবো কি, অসীমে পাঠাই দেবো। অসীম মানে কি, এই যে মান ইনফিনিটি, অর্থাৎ 1/এই সামথিং, এটা 1/ইনফিনিটি, 1/ইনফিনিটি মানে কত? 0। তখন দেখবা ফর্মুলা পাবা রুট ওভার 2gm ওভার আর।
এটাকে বলা হবে তখন মুক্তিবেগ। বুঝতে পারতেছি কথাটা? তো এই জিনিসটা এখানেও করছে, ওই যে দেখাইছে এই জায়গায়, পারবা। তারপরে এই এই একই জিনিসটা কিন্তু আমাদের সরল সন্ধিত স্পন্দন গতির জন্য এই একইভাবে প্রযোজ্য। আর প্রযোজ্য হলে তুমি বলতে পারো যে এই যে এই পার্টটুকু কিভাবে আসে। এটা বুঝতে তো সমস্যা আছে কারো, বলো এটা বুঝতে কারো সমস্যা আছে? এই যে মাইনাস কেন আসলো, করাইছি না? আচ্ছা, তো এইটার ক্ষেত্রে এই এক্স এর সর্বোচ্চ মানকে বলা হয় বিস্তার বা এ। এটাই করা হয়েছে, এক্স এর সর্বোচ্চ মানকে এ ধরছে। তাহলে তুমি চিন্তা করো তো, সর্বোচ্চ মানে যেই জায়গায় আছে সেটা তো সর্বোচ্চ বিভব শক্তি। সেই সর্বোচ্চ বিভব শক্তি থেকে সে কমতে কমতে সর্বোচ্চ গতিশক্তি হবে, সেখান থেকে সে বাড়তে বাড়তে সর্বোচ্চ বিভব শক্তি হবে। তাই কি ঘটতেছে না? তো ওইটাই আসবে আর কি সামনে, পরবর্তীতে দেখবা যেটা এটা মিলে যাবে আর কি, এটা নিয়ে এত প্যারা হওয়ার কিছু নাই। তো এখানে একটা বাড়তি জিনিস তোমাকে শেয়ার করতে হবে, সেটা হচ্ছে কে বাই এম ইকুয়ালস ওমেগা, যেখানে কে মানে পরবর্তীতে পাবা কে ইকুয়ালস ওমেগা স্কোয়ার। এটা সামনে আমরা আস্তে আস্তে পাবো না, সবকিছু এই চ্যাপ্টারে সবকিছু হয়েছে কি, এই চ্যাপ্টারে কোনো কিছু তুমি স্কিপ করে সামনেও যেতে পারতেছো না, আবার এই চ্যাপ্টারে যখন করতে আসতেছো সামনের চ্যাপ্টারে অনেক কিছু চলে আসতেছে, তো যেটা তুমি ডিটেলসেও যেতে পারতেছো না। এটাকে ব্যালেন্স করে সামনে রেখে দিচ্ছে আমাকে। এটা আমরা পুরোপুরি এই জিনিসটা শিখবো আমরা এই ক্ষেত্রে, কি নাম যেন, 8 নাম্বার চ্যাপ্টারে। তো যাই হোক না কেন, যে কথা বলতে আসছিলাম সেটা ছাড়া আমি সবটা ছেড়ে পারতেছি। এই যে সংরক্ষণশীল বল অসংরক্ষণশীল বল যখন করবা, একটু ঘোচায়, মানে এখন যদি গোটায় দেখো আমি যা বলছি ওই কথাটাই আছে, একটু গোছায় পড়লেই পাওয়া যাবে পুরোটুকু। ঠিক আছে? এবং কেন এটা অসংরক্ষণশীল বল হয় বা সংরক্ষণশীল বল হয়, একটু নিজে এই জায়গাটাতে যখন প্রুফটা দেখবা, প্রুফটা দেখলে দেখবা বুঝে যাবা অনেক কঠিন কিছু দেওয়া নাই। এবং এই জায়গায় দেখতে বলছেন, দেখো এটার ক্ষেত্রে তুমি যখন বল এদিকে দিতেছো তার ঘর্ষণ ঘটতেছে এদিক বরাবর, তুমি যখন বল আবার এদিকে দিতেছো তখন তার ঘর্ষণ ঘটতেছে এদিক বরাবর। তো তোমার অ্যাকচুয়ালি লাভ লস নাই, তোমার জীবনটাই লস, এরকম একটা অবস্থা যে তুমি কোন দিকে যেতে পারতেছো না, যেদিকে যাও সেদিক খালি তোমার কি, তোমার খালি ঘর্ষণই ঘটে, তোমার খালি ঝামেলাই হয়। তো ওই ঝামেলার কারণে আমাদের কাজ করতেই হইতেছে, বুঝতে পারছি? আচ্ছা, তো অসংরক্ষণশীল বলের ক্ষেত্রে এই যে এই জায়গাটুকু ভালো একটু পড়বা, দেখবা সবকিছুই মোটামুটি গুছায় বলা হয়েছে তোমাকে। আমি যা বলছি এই কথাই তোমাকে বোঝায় বলছে, ঠিক আছে? তাহলে আমরা চলে যেতে শেষের পার্টটাতে, যে সেগমেন্টে ছিলাম, যে আমাদের ওই যে আমাদের কাজ শক্তি পদ্ধতি আসলে কি করায়। তো কাজ শক্তি পদ্ধতির বেসিক আইডিয়াটা বুঝতে পারছি, কি করলো মানে আমাদের কাজটা হইলো কি, এবং সেটা আমার লাভ কি হলো লস কি হইলো, বুঝতে পারছি কথাটা? মূলত লাভ, এটা তো লসের কিছু নাই। ঠিক আছে? আচ্ছা, তো এখন একটু ঝামেলা পড়ছে যেটা, সেটা কি জানো? আমাদের ঝামেলা যেটা হচ্ছে সেটা হইতেছে আমরা চ্যাপ্টারে অনেক কিছু শেষ করে ফেলছি, দুই একটা ছোটখাটো খুঁটিনাটি জায়গা বাকি আছে। সুতরাং ভাই, সত্যি কথা বলতে আমাদের চ্যাপ্টার অ্যাকচুয়ালি শেষ, এখন জাস্ট দুই একটা ছোটখাটো জায়গা বাকি আছে, সেই জায়গাগুলো শেষ করবো। এখন ওই জায়গাটার কারণে আমরা হয়তো বা মানে একটু মানে যেহেতু ছোট ছোট জায়গা বাকি, এই জন্য দেখি একটু উইয়ার্ড লাগতেছে। ঠিক আছে, মানে একটু অংশ লাগতেছে। কোনো সমস্যা নেই, ম্যাথ যখন আমরা ধরবো তখনই ঠিক হয়ে যাবে। তো আমাদের এখন একটু ছোট্ট করে বাকি বা একটু আলোচনা দিতে হবে, সেটা হচ্ছে ক্ষমতা। তো ক্ষমতা কাকে বলে বলো? ওই যে আমাদের দেখি কথা হইতেছে যে, যে ভাই ক্ষমতা কাকে বলে, এলাকায় আসেন ভাই দেখাই দেবো না ক্ষমতা কাকে বলে, নাকি? আনিবা, তুমি জানো আমি এখন কি বলবো, বলো তো কি বলতে চাইছি আমি এখন। আনিবা, জি ভাইয়া। বলো আমি এখন কি বলতে চাইতেছি। যে রাস্তা এই এলাকায় আসিস, দেখাই দিব না ক্ষমতা কাকে বলে। So এখন আমি তোমাকে আলাদা করে ডাক দিলাম, তার মানে বলো আমি কি বলতে চাইতেছি এখন। তুমি কি আসলে বুঝো না, নাকি না বুঝাও না বোঝা ভান করো? কিছু একটা। আচ্ছা, ঠিক আছে, আমিও তাহলে না বলি পুরোটা। কিন্তু যাই হোক না, কোনো আমি যে কথা যাচ্ছিলাম আর কি, তো ক্ষমতা কাকে বলে, যে ক্ষমতার ক্ষেত্রে ছোটকালে আমরা মজা করতাম এইভাবে, যে ক্ষমতা কাকে বলে, যে ভাই এলাকায় আসেন দেখাই দেবো না যে ক্ষমতা কাকে বলে। যদিও
দ্য ট্রুথ ইজ এলাকায় আসলে মানে বেসিক্যালি নিজেই ভয়ে পালায় থাকার কথা, অবস্থাটা এরকমই হয় সবসময়। কিন্তু মানে ওই ফাইজলামি করে বলা হয় আর কি। তো ক্ষমতার মূল বিষয়টা কি, সেটা হচ্ছে কাজ করার হার, সময়ের সাথে বা একক সময় তুমি যে পরিমাণ কাজ করতে পারো সেটাকে বলা হয় ক্ষমতা। তো এটার একক তাহলে কত দাঁড়াবে, একক দাঁড়াবে তোমার হচ্ছে জুল পার সেকেন্ড, বা যেটাকে সরাসরি ওয়াট হিসেবে চিন্তা করি। তো এটাকে আমি একটু মানে আলাদাভাবে কেন নিয়ে আসলাম, কারণ এই পার্টটুকু একটু মনে রাখতে হবে। ডাব্লিউ ইকুয়ালস এফ এস, পি ইকুয়ালস ডাব্লিউ বাই টি। তাহলে পি ইকুয়ালস এফ ইন্টু এস বাই টি। দেখো তো এস বাই টি মানে কি ভি না? অর্থাৎ তুমি যদি কাউকে সমবেগে উঠাইতে পারো তাহলে তার জন্য ফর্মুলা পেয়ে যাবা, তার ক্ষমতা পেয়ে যাবা, তার বলের মান এবং তার বেগের সমবেগ যেটা আছে সেই সমবেগের গুণফল। বুঝলাম? খুবই সহজ জিনিস। এখন একটা প্রশ্ন আসতেই পারে, এই ক্ষমতা স্কেলার রাশি না ভেক্টর রাশি? বলো। জীবন এই কোশ্চেন এক্সপেক্ট করছিলা? স্কেলার। স্কেলার? আসলে তোমাকে এই কোশ্চেন এক্সপেক্ট করছিলা যে এই মানে এই কোশ্চেন করতে পারি? কেউ এক্সপেক্ট করছিলাম না? ফ্রিলি বলো, সমস্যা নেই, মানে আমি নিজে আসলে এক্সপেক্ট করিনি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম আর কি, তো এটার ক্ষেত্রে আমাদের ক্ষমতা হচ্ছে আমাদের একটা স্কেলার কোয়ান্টিটি অবভিয়াসলি। কারণ কি, ওটা হচ্ছে কৃত কাজ, কাজের সাথে সম্পর্কিত। এবং কাজ কি, তাও বেসিক্যালি ও একটা কাজই। কোন কাজ? এক মানে 1 সেকেন্ডে যে কাজটা করতেছে সেটা হইতেছে এটা। ঠিক আছে? তো এটা আর কঠিন কিছু নাই আসলে। তো ক্ষমতার বিষয়টা এগিয়ে থাকতেছে। এখন ক্ষমতার ক্ষেত্রে আর কি থাকবে, মূলত এখানে ইফিসিয়েন্সি বা কর্মদক্ষতা নিয়ে পেঁচাবে। সেইখান থেকে প্রশ্নটা করবে মূলত। ঠিক আছে? তো আমার সেটার জন্যই বলছি যে প্রবলেম প্র্যাকটিস করবো ইনশাল্লাহ, প্রবলেম প্র্যাকটিস করে তারপর আসবো। তো আপাতত একটু এই জায়গায় এসে আমরা ভিতরের দিকে আসলে এখন আমাদের যে কি কি শেষ হয়েছে কি কি শেষ হয় নাই, আমাদের অ্যাকচুয়ালি চ্যাপ্টারের সবই শেষ। বাকি আছে শুধুমাত্র এই 17 মোটামুটি বুঝে গেছে। আমি একটা বেসিক আইডিয়া দিতেছি ভাই, আমি পুরা ডিটেলস যাবো, এখানে ডিটেলস নাই আসলে। যে ডিটেলস টুকু আছে সেটা ম্যাথ করতে গিয়ে বলবো। এখন বাকি আছে একটুকু, সেটা হচ্ছে হাতুড়ি পেরেকের জন্য কৃতকাজ। তাহলে চলো এখন হাতুড়ি পেরেকে কৃতকাজটা একটু বুঝে আসি। আচ্ছা, হাতুড়ি আর পেরেকের ক্ষেত্রে কি ঘটে আমাকে একটু বলো তো। একটা হাতুড়ি বাড়ি দেয়, তাই না? একটা হাতুড়ি বেসিক্যালি গিয়ে বাড়ি দেয়, বাড়ি দেওয়ার পরে একটা নেইল থাকে। এই যে নেইলটা বা তার কাঁটাটা একটা দেয়ালের ভিতরে সার্টিন অংশ ঢুকে যায়, সার্টিন একটা অংশ ঢুকে যায়। তো এই অংশটুকু ঢুকতে গিয়ে সে একটা পরিমাণে কাজ করে। এখন আমাকে একটা কথা বলবা, বলো তো, তুমি যখন হাতুড়িটাকে ঢুকাইতে চাইতেছো, হাত সরি নেইলটাকে ঢুকাইতে চাইতেছো, ওই নেইলটা কি তোমাকে রেজিস্ট করতেছে না? বলো। জি। এবং এই নেইলটা আসলে কে? এই নেইলটা যে রেজিস্ট করতেছে, এই রেজিস্টিং ফোর্সটা কি আসলে রিয়াকশন ফোর্স না সিম্পলি? তার মানে ওর রেজিস্টিং ফোর্স তোমার ফোর্সেরই সমান। এই কথাটা বুঝো, বুঝতে পারতেছো? ও জি। যে তোমাকে রেজিস্ট করতেছে, ও তোমার তোমার সমান, কারণ ও তো একটা রিয়াকশন ফোর্স, সিম্পলি তোমারই রিয়াকশন ফোর্স। তাহলে তোমার ফোর্স ওর ফোর্সে আসলে সমান, তাদের মধ্যে তোমাদের দুজনের মধ্যে কোনো পার্থক্য নাই। আচ্ছা, তাহলে আমি এতটুকু পাইলাম। ঠিক আছে, এবারে ওই কথা বাদ দিয়ে একটু নতুন কথা চিন্তা করো। ও তোমাকে যে বলটা দিতেছে, এখন যা পড়ছিলাম সব বাদ, নতুন করে চিন্তা করো। ও তোমাকে যে বল দিয়ে থামাইছে, তুমি তো বল দিতেছে এদিকে, তার এগেনস্ট ওইদিকে বল দিতেছে। ও যে বলটা দিতেছে সেই বলের নাম কি? বাধাদানকারী বল না? ঠিক আছে বলছে না? আচ্ছা, এখন একটু কিছু খেয়াল করো। অ্যাকচুয়ালি ওর ফোর্স বেশি হয়, আর যাই হোক আমরা একটু অন্য দিক খেয়াল করবো। সেটা হচ্ছে, আচ্ছা ভাইয়া, ও তোমাকে এদিক বরাবর এফ, আচ্ছা শুধু কি এফ দিতেছে? ও কিন্তু এফ দিলেও ওর এগেইনস্টে একটা সার্টেন পরিমাণে ঢুকে যেতেছে, এফ এক্স ধরো। দেখো এই যে হাত এই টাকাটা সার্টেন অংশ ঢুকে গেছে না?
বলো। হুম, আচ্ছা আমার একটা কথা বুঝো, এই সহজ কথা বুঝো। তুমি ওকে দেয়ালের মধ্যে ঢুকাইতে চাইলে তোমাকে একটা পরিমাণে কাজ করতে হবে, তাই না? ঠিক কিনা? এখন তোমার যেই এই দেয়ালটা আছে সেই দেয়ালটা তোমার পুরা কাজটাকে থামাই দিতেছে কিভাবে জানো? ওই এই এফএক্স পরিমাণ দিয়ে কাজ করে। তাহলে তোমার মোট কাজ আর ওর এই এফএক্স এর কাজ, এই দুটাকে সমান না? বলো, কথাটা বুঝতে পারতেছো কিনা? তুমি তোমার সারা জীবন ধরে পড়ালেখা করতেছো, সারা জীবন পড়ালেখা করে এসে তুমি দাঁড়াইছো যে ভাই আপনি আসেন আজকে যা ইচ্ছা প্রশ্ন করেন, আমি কোনো মাইন্ড করবো না। তুমি সবই পড়ছো, কিন্তু তুমি এইচএসসি যেহেতু পড়তেছো, তুমি ভাবছো তোমার দুনিয়া উল্টা ফেলাবো, তোমার একটা অন্য কি কোশ্চেন করবো, অ্যাডমিশনের সময় বলবো যেটা করে আর কি। আর অ্যাডমিশনে এখন টিচার করছে কি তোমার বইয়ের প্রথম লাইন কোশ্চেনটা করছে। এখন বলো, তুমি যদি এখন এটাকে পারো বা না পারো, আমি ধরতেছি আল্লাহ না করুক, মানে আমি ধরতেছি যে স্টুডেন্টটা অ্যাপিয়ার করতেছে সে পারে, তাহলে তার এত বছরের কষ্ট থেকে শুরু করে সবকিছুকে সে থামায় দিল, টিচার থামায় দিল কি ওই সিম্পল একটা জায়গা দিয়ে না? এখন আমি থিওরিটিক্যালি, মানে আমি ইসের হিসেবে না, ফিজিক্সের হিসেবে যদি চিন্তা করি, তাহলে কি দুইটাকে আমি সমান ধরতে পারি না? কারণ দুইটা সমান হইলে কিন্তু একজন একজন থামাইতে পারে, আদারওয়াইজ থামাইতে পারে না কিন্তু। ঠিক না? বলো। জি। তো এইটার ক্ষেত্রে ওইটাই ঘটছে। মূলত তুমি অনেক কাজ করছো, আমি বুঝছি তুমি অনেক নাচানাচি করছো, একটা বেশি নাচানাচি করে উল্টা ফেলাইতেছো এবং এসে মানে ধুমায় মারামারি করতেছো। তোমার এই যে আমি একটা একটা জাস্ট ঘুষি মারছি, তুমি এক ঘুষি তুমি কাজ হয়ে গেছো। তার মানে তোমার ওই সব মারামারি আর আমার ঘুষি, তোমার সব মারামারি সমান পরিমাণ শক্তি আমি তোমাকে আমার এক ঘুষিতেই তোমার দিয়ে দিছি। অর্থাৎ তুমি সব মারামারি করিবে যে পরিমাণ কাজ করছো, আমি ওই এক ঘুষিতে এই পরিমাণ কাজ করে দিছি। দ্যাটস ইট, এটাই হচ্ছে আমাদের এখানে কৃতকাজের মূল শর্তটা। তাহলে আমি যদি এখানে শর্তটা বের করতে চাই যে আমার কৃতকাজটা কত, তাহলে আমি কি বলতে পারবো? ডাব্লিউ ইকুয়ালস এফ ইন্টু এক্স, যেখানে এফটাকে এফ হচ্ছে আমাদের বাধাদানকারী বল। আমি যা বললাম বুঝতে পারতেছো কিনা? আর এক্স হচ্ছে স্মরণ। তোমরা কি এই সেগমেন্ট আগে শিখছিলা? এই যে হাতুড়ি পেরেকের জন্য কৃতকাজ, এটা শিখছিল আগে? হ্যালো? শিখছিলাম কিন্তু ওভাবে বুঝে পড়িনি। আচ্ছা ঠিক আছে, আজকে তো বুঝলা। এটা মূলত কিছু দেখো, এটাকে মূলত তোমার ওই বিভব শক্তিটাই না, আসলে একটু ভেবে দেখো। আমরা এখানে একটা জিনিস ভুল করি জানো, আমরা এই জায়গায় এই যে মজা রাখুন এই জায়গাটাতেই, এই জায়গাটার জন্য যখন তোমাকে ধরো উপর থেকে পড়বে না, ধরো এই হাতেরটা উপর থেকে পড়তেছে, উপর থেকে পড়ে মাটির মধ্যে, এটা হচ্ছে এইচ পরিমাণ দূরত্ব ঘোষা পড়ে, মাটির মধ্যে এক্স পরিমাণ দূরত্ব সে ঢুকে গেছে, তাহলে তার জন্য একটু কাজ কত চিন্তা করবা। বলাপাল এই জিনিসটা সবাই ভুল করে, ওরা এমজি এইচ ধরে নেয়। কেন রে ভাই? এমজির সাথে সাথে এমজির বরাবর কি এইচ পরিমাণ দূরত্ব স্মরণ করছে নাকি এক্স পরিমাণ দূরত্ব স্মরণ করছে বলতো? এখানে এই বস্তুটা স্মরণ কতটুকু করছে? এইচ প্লাস এক্স না? এবং এই পুরাটাকে আমাদের, এটা তো মাটি ছিল, এটা তো মাটি, এই পুরাটা তো ছিল মাটি, এই মাটিটা থামাই দিছে, বাধাদানকে বল দিয়ে থামাই দিছে। কতটুকু থামাই দিছে? এক্স পরিমাণ দূরত্ব থামাই, তাহলে এইটা কি এফ এক্স। তাহলে তোমার যে বাধাদানকারী বল বের করা, এখান থেকে তুমি বের করতে পারবে না এখন? ভেবে দেখো। জি। আচ্ছা, এই সেম জিনিসটা না প্রযোজ্য হচ্ছে আমাদের স্প্রিং এর জন্য। স্প্রিং এ ধরে এটা হচ্ছে তোমার সার্টেন হাইট কত, এটা সার্টেন হাইট হচ্ছে তোমার এইচ, কিছু একটা হাইট ছিল ধরো। এখন তুমি যখন উপর থেকে কোনো একটা অবজেক্টকে ফেলছো, সেই যেরকম কুচু 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 মতো পড়ে গেছে, তার মানে তার কতটুকু স্মরণ করছে? ধরতেছে এইচ পরিমাণ স্মরণ করতেছে, এক্স ধরো। তাহলে তুমি যদি চিন্তা করো, তুমি উপর থেকে ধরো ভার্টিক্যালি ফেলছো, তুমি তাহলে এইখান থেকে অবজেক্ট ফেলার পরে বেসিক্যালি এইখানে ফেলছো, ও এই জায়গায় আসার পরে এই এই পরিমাণ চলে গেছে। ধাক্কা খেয়েছে, প্রথমে ধাক্কা খেয়ে নিচে নামাই গেছে, কতটুকু দাবাইছে? এক্স পরিমাণ দাবাইছে। তাহলে আমি যদি চিন্তা করতে চাই, তাহলে আমার এখানে কি বলো বিভব শক্তির পরিবর্তন কত? আর ভালো কথা জানো, আমরা যে বিভব শক্তি বলেন এমজি এইচ এমজি যা কিছু, আমি তোমাদেরকে শিখাইছি অলরেডি, নতুন আমার মনে হয় বলার দরকার আছে। তুমি খেয়াল করছো এটা কিন্তু আসলে আর কিছুই না, রেদার ওইটা আসলে বিভব শক্তির পরিবর্তন, নট অ্যাকচুয়াল বিভব শক্তি। এটা কি তুমি বুঝতে পারছো এখন পর্যন্ত? এটা আসলে বিভব শক্তি দেখায় না। বলো, এটা কিন্তু আসলে বিভব শক্তি না,
রাদার এটা বিভব শক্তির পরিবর্তন, এবং আমরা জানি শক্তির পরিবর্তন কৃত কাজ। আসলে আমরা ওই সময় ওই অতটুকু থেকে অতটুকু শক্তির পরিবর্তনের স্বার্থে কৃত কাজটা বের করি, অন্য কিছু বের করতে পারি না। সেটা মাথায় রেখো। তাই এখানে আমাদের বিভব শক্তির পরিবর্তনটা কতটুকু পরিবর্তন হবে? ধরো উপর থেকে এবার আসছে এম জি এইচ প্লাস এক্স। আচ্ছা, একটি স্প্রিং এর জন্য থামাইতে গেলে বলো তো, তাহলে এদিকে এদিক বরাবর কাজ করতেছে এফ জি স্প্রিং, ঠিক না? কথা বলি, তাহলে এটা সমান কত হবে? সিম্পল, হাফ কে এক্স স্কোয়ার। তার মানে হইতেছে ভাইয়া, তুমি স্প্রিং কতটুকু সংকুচিত করতে গেলে স্প্রিং তোমাকে কতটুকু পরিমাণে কাজ করে দিবে, স্প্রিং তোমাকে অতটুকু পরিমাণে কাজই করে দিছে, এবং ওই কারণে কাজ করে দিয়ে তোমার থামাই দিচ্ছে সিম্পলি, আর কিছুই না। আমরা কি বুঝতে পারলাম কি ঘটলো? জি তো সবকিছুই মোটামুটি এক্সপ্রেস করার ট্রাই করছি, এরকম কঠিন কোনো কিছুই নাই। এখন তোমাদের কাজ কি হবে জানো? শুধুমাত্র যাবা, বইটা পড়বা, বইটা অবশ্যই ভালোভাবে পড়বা, বইয়েই সব সমাধান আছে, এ টু জেড সবকিছু বইয়ের মধ্যেই আছে, এবং বইয়ের বাইরে একটা বিন্দু আসে না। আমরা সবকিছুই করি, আমরা বই করি না, এই কারণে আমাদের সব ঝামেলা লেগে থাকে আর কি। তো আমি তোমাদের কথা বলতে বলতে অলরেডি দেখতেছিলাম আমি কোনো টপিক বাদ দিয়েছি কিনা। আমি ছোট্ট একটা কথা বলতে ভুলে গেছিলাম, তোমরা জানো আমি আশা করি। সেটা হচ্ছে ওই যে ক্ষমতার একক নিয়ে। ক্ষমতার এককে আমরা তো সব ওয়াট হিসেবে চিন্তা করি। তো 746 অর্থাৎ 746 ওয়াটকে আমরা এক ধরি, নাম জানি কি, 1 হর্স পাওয়ার ধরি, জানো তো নাকি? তো ওইটা একটু বাড়তি অ্যাড আছে আর কি, আমি একটু বলতে ভুলে গেছিলাম, একটু মনে করে দিলাম আর কি। আর হইতেছে তেমন কিছু নাই। আর ওই মেগা ফেগা যদি থাকে সেটা জানি 10⁻6 গুণ করতে হয়। আর হইতেছে এখন আসে কর্মদক্ষতা পার্টটুকু। এই কর্মদক্ষতা পার্টটুকুর জন্য আমাদের কিছু প্রবলেম সলভ করতে হবে। So, আমি নেক্সট ক্লাসে যেটা করবো সেটা হচ্ছে এই চ্যাপ্টার থেকে কিছু সিলেক্টিভ প্রবলেম সলভ করবো। তো সিলেক্টিভ প্রবলেম বলার থেকে আমি যেটা করা আমার বেটার হয় সেটা হচ্ছে যে আমি তোমাদেরকে 2 দিন সময় দিই। তোমরা এই 2 দিন সময়ে এই চ্যাপ্টারের সবগুলো ম্যাথ থেকে শুরু করে সবকিছু শেষ করে ফেলো, এবং তারপরে তোমাদের প্রবলেম সলভিংটা আমি ওইখান থেকে করে ফেলি এবং ফাস্ট করে ফেলি। কি বলো, সেটা বেটার হয় না? মানে আমি নেক্সট ক্লাসে আমি অন্য চ্যাপ্টার ধরে ফেলি, আর এই চ্যাপ্টারে যত প্রবলেম গুলো আছে আগে তোমরা করো। মানে আমি তো অবশ্যই ড্রাফট প্রবলেম করাই দিতে পারি, কিন্তু আমি যদি করাই দেই যে তোমাদের খাওয়ার অভ্যাস চলে আসবে। রেদার তোমরা আগে করা ট্রাই করো, এগুলো পারবে না সেগুলো তো আমি আসবে, তারপর সেগুলো না আমি করলাম, এবং তোমাদের অবশ্যই কিছু ভুল থাকবে, আমি জানি তোমাদের বেশ কিছু ভুল থাকবে। তো তোমরা আগে নিজেরা কোনোটা করো, করার পরে যেসব জায়গায় তোমরা আটকাবা এবং আটকাবা না, ধরলাম আটকাই যাই না, ধরো বেশি ভালো করছো, না আটকাইলেও আমি এই চ্যাপ্টার থেকে মোটামুটি ধরো কিছু প্রবলেম আমি করাই দেবো। একটা একটা ক্লাস ধরে আমি পড়ে একটা মানে একটা ক্লাস যাবে শুধুমাত্র প্রবলেম সলভিং এ। তো তোমাদের যদি প্রবলেম থাকে তাহলে তো তোমাদের প্রবলেম সলভ করলাম, আর যদি তোমাদের প্রবলেম না থাকে সেক্ষেত্রে আমি আমার মতো প্রবলেম সিলেক্ট করে তারপর সলভ করে দিব। বুঝতে পারছি কথাটা? জি তাহলে আমরা ওইটাই করতে পারি আপাতত, যে তোমরা এই কাজটাও করবা। আর আপাতত আমার কিছু নেই, প্রশ্ন সবকিছু সহজ। তাহলে তোমাদের নেক্সট দিনের কাজ কি থাকবে? নেক্সট দিন এটা আজকে 8 এপ্রিল, অর্থাৎ ওয়েনসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। স্যাটারডেতে আমাকে এইটার সাবমিট করবা। স্যাটারডে মানে হচ্ছে কত, 8, 9, 10, 9, 10, 11, 11, 4, 26। কি কি সাবমিট করবো আমাকে? সাবমিট করবো আমাকে হচ্ছে এই চ্যাপ্টারের সকল এক্সাম্পলের ম্যাথ, এটা করবে একদিনে। সকল সিকিউ করবা, এটা করবে একদিনে। এন্ড সকল কাজের ম্যাথ করবে একদিনে। এক্সাম্পল বলতে এক্সাম্পল প্লাস বইয়ের কাজের ম্যাথ। 2টা দিন কি বাড়ায় দেওয়া যায়? আর 2 দিন বাড়ায় দিলে তারপর তোমাদের কলেজ কি বলে পরীক্ষা চলে আসতেছে। মাঝখানে তো আরো একটা পরীক্ষা আছে আমাদের, পরশু। কোথায়? আপনি তো নেবেন পরশু ম্যাথ, তো তো সেই পড়াশোনা কি করা লাগবে না? করবা। আজব কথা তো ভাই, তুমি একটা পরীক্ষা দেওয়ার কারণে তুমি একটা পরীক্ষা দিতে পারো না, কোনো কথা আসলো। আচ্ছা, আমি আমি একটু পরে কথা বলছি, মানে এই ক্লাস রিলেটেড কোনো কথা আছে নাকি সেটা জিজ্ঞেস করা। আমি রেকর্ডিং অফ করে তারপর কথা বলছি তোমার সাথে, তোমাদের জানা উচিত বেশ কিছু জিনিস। বিভব শক্তির ক্ষেত্রে তো মানে আদি অবস্থানটা তো আমরা নিজের মতো ধরে নিতে পারি না। হ্যাঁ, এই যে এই জায়গায় সুন্দর একটা কথা। আমি তোমাদের আজকে যে প্রশ্ন করছিলাম তোমরা হয়তো খেয়াল করছো, পুরো কোশ্চেনে যে এত মানে থিওরিটিক্যাল কোশ্চেন করছে, কোশ্চেন করার পিছনে রিজন ছিল এটা। হ্যাঁ, এইখানে আমাদের বিভব শক্তির যে পার্টটুকু ঘটে এটা পিওরলি ডিপেন্ড করতেছে তুমি কাকে স্ট্যান্ডার্ড ধরতেছো। কি বললাম কথাটা? তুমি কাকে স্ট্যান্ডার্ড ধরতেছো
এটা ফুলি ডিপেন্ড করতেছে ওই জিনিসটার উপরে, তুমি যাকে স্ট্যান্ডার্ড ধরবা সেই অনুযায়ী তোমার ম্যাথ হবে। বুঝতে পারতেছি? যেমন আমি যদি চিন্তা করি আমি দাঁড়ায় আছি পৃথিবীর এই যে আমি দোতলায় দাঁড়ায় আছি, তাহলে পৃথিবীর পৃষ্ঠ থেকে আমার মোটামুটি ধরো উচ্চতা হইতেছে তুমি 3, 2, 5 মিটার উচ্চতায় আছে আমি। পৃথিবীর পৃষ্ঠ হইতেও 5 মিটার উচ্চতায় আছি। তো এই যে পৃথিবীর পৃষ্ঠ থেকে যে 5 মিটার উচ্চতায় আছি, এখন আমি যদি বলি যে ভাই আমি এখান থেকে কোথায় গেছি, আমি এখান থেকে ধরো 4 তলায় গেছি, তাহলে আমার কৃত কাজটা কত? আমি যদি এই কথা বলি, আমরা বেসিক্যালি আমি আগেও বলছি বিভব শক্তি আমরা এক্স্যাক্টলি বের করতে পারি না, আমরা মূলত যেটা বের করি সেটা হচ্ছে কৃত কাজ। চিন্তা করো তো, আমরা শুরুতে এটাই করি না, 4 তলার জন্য পারতে কত হাইট কত হবে? 6, 11 মিটার। আর আমার এই তলার জন্য হাইট হচ্ছে 5 মিটার, সরি 12 মিটার হওয়ার কথা। ধরো 6 মিটার আমার হাইট করতে হইতেছে আর কি। সো দিন শেষে তুমি যে 6 মিটার উঠানামা করলা, তুমি কিন্তু কৃত কাজ বা বিভব শক্তি যে তুমি চিন্তা করতেছো, তুমি কিন্তু আসলে ওই 6 মিটার ধরে বিভব শক্তি বের করতেছো, তাই না? একটু মনে করে দেখো তো, আমরা নর্মালি এটাই করি না? এবং আমাকে তুমি এখন বলো, ওইটা কি আসলে বিভব শক্তি নাকি বিভব শক্তির পরিবর্তন, কোনটা হইলো? পরিবর্তন। ওটা একটা বিভব শক্তির পরিবর্তন। আচ্ছা, শুধু পরিবর্তন হলেও এক কথা ছিল, একটু ভেবে দেখো তো, পরিবর্তন গেল গেল, এবং তোমাকে যখন বিভব শক্তি বের করতে বলা হয়, তুমি বলে স্পেসিফিক্যালি তুমি বিভব শক্তি বের করতে গেলে তাহলে তোমার কি করতে হবে? ওই যে অসীম থেকে, কেন অসীম থেকে আসছিলাম এখন বুঝতেছি ভাইয়া। কারণ তুমি যদি একটা স্ট্যান্ডার্ড রাখতেছো যে কোনো পয়েন্টে, আর আরেকটা স্ট্যান্ডার্ড রাখবা এমন জায়গায় যেই জায়গাটাতে আমাদের ওই সিস্টেমের যে ফোর্সটা আছে সেই ফোর্সের কোনো ধরনের কোনো ক্ষমতা নাই, যেই ক্ষমতাটা থাকে না হচ্ছে তোমার অসীমে। কারণ অসীম বিষয়টা এটা, যেখানে তোমার কাজ করে না কোনো কিছু, তোমার ক্ষেত্রের বাইরে যা কিছু আছে সেটাই তোমার জন্য অসীম। যেমন ফর এক্সাম্পল, নাম জানি কি, ঠিক হবে না বলা, বলবো না থাক। ধরো আদিবা, আদিবা মনে করো যে কিছু একটা চাইতেছে, ও বাসায় জোরে একটা চিল্লান দিল, ওরে না হয় আয়না দেওয়া হইলো, তাইলে আদিবার ক্ষেত্রটা ওই পর্যন্ত ঠিক আছে। এখন ধরো আদিবারা তোমরা তিনজনে আমাদের বাসায় বেড়াতে আসছো, তিনজনই মনে করো যে ঘুরতে আসছো আমার বাসায়। এখন তোমরা যদি এই জায়গায় এসা মনে করো কিছু একটা তোমাদের লাগবে, এখন চিল্লান দিছো তোমরা, হ্যাঁ অবশ্যই গেস্ট হিসেবে তোমরা যেটা পাওয়ার অবভিয়াসলি পাবা। বাট ধরো মানে তোমরা এখানে এসা আদিবা মনে করো যে চিল্লান দিছে, এটা ভালো লাগতেছে না আমার, এটা সেটা না। বলো এই জায়গায় আদিবা এই কথা বলে, আদিবার কথার কি কোনো দাম থাকবে? বা আদিবার এই কথার দ্বারা কোনো ধরনের কোনো ফলাফল আসবে? বলো। না। আসবে না। এখন এইখানে যে আদিবার কথার দ্বারা ফলাফল আসতেছে না, তার মানে কি আদিবা আসলে নিজের ক্ষেত্র থেকে বের হয়ে আসছে, এই কারণে আদিবার কথার দ্বারা কোনো কৃতকাজ বা ফর্মুলা আসতেছে না, বা কোনো মানে কোনো কোনো ইফেক্ট পড়তেছে না আমাদের। বুঝতেছি কথাটা? মানে আমি বেসিক্যালি এটাই বুঝাইতে চাইতেছি, তাহলে আমার অসীম বিষয়টা কি দাঁড়ালো? তার মানে আদিবার বাসা যে পার্থক্য ছিল, আদিবার নিজের বাসায় আদিবার বাসা হইতেছে সসীম, কিন্তু আমার বাসায় আদিবার জন্য এটা হচ্ছে অসীম। বুঝলাম কথাটা? এখন আমি যদি এখন চিন্তা করি, তাইলে ধরো যে আমার বাসা থেকে আমি আদিবার বাসায় গিয়ে বসবো, তাইলে আমার কিন্তু কাজ কত হবে? সরি, আমি আদিবা চিন্তা করতেছি, আদিবার বাসা থেকে আর আমার বাসা থেকে আদিবা গিয়ে ওর বাসায় বসবে। কেন? কারণ ও চাইতেছে অ্যাকচুয়ালি ওর বাসায় যদি হুট করে ও গিয়ে বসে, ওর কি পরিমাণ কাজ করতে হবে সেটা বুঝতে চায়। তার মানে প্রথমে তো ওকে ওর বাসার এনভায়রনমেন্ট থেকে বেরিয়ে যেতে হবে, তাই না? ও যদি, তুমি সিস্টেমের ভেতরে থেকে সিস্টেম মেজার করতে পারো না, তোমাকে যদি সিস্টেমকে মেজার করতে হয় তোমাকে অবশ্যই বেরোয় যেতে হবে, এক্সপ্লোর করতে হবে, তুমি বাইরে চলে যাবা, বাইরে থেকে এবার তুমি ভিতরে গিয়ে বসার চেষ্টা করবা, এবং তখন তুমি যে বলটা পাবা, তুমি যে কাজটা পাবা, চিন্তা করে দেখো তো, ওইটা কি জেনুইন কাজটা না আসলে, বা জেনুইন পার্থক্য বা জেনুইন শক্তিটা? বুঝতেছো আমার কথাটা? এই বিভব শক্তির বিষয়টা অনেকটা ওইরকম, তুমি বেসিক্যালি তোমার পরিচিত জায়গা থেকে তোমার পুরো আবার বের করে দেওয়া হবে। এইবার আমি দেখবো তুমি কি করতে পারো। এবার তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে তোমার আসল শক্তি। বুঝতেছো কথাটা? এটাই বিভব শক্তি। তো বিভব শক্তির জন্য আমরা, তুমি যে বললে স্ট্যান্ডার্ড যে ধরে নেওয়া হয়, স্ট্যান্ডার্ড যখন ধরে নেই আমরা সমাজে বিভব শক্তি বের করি না, তখন আমরা বের করি বিভব শক্তির পার্থক্য, যেটা বেসিক্যালি কৃত কাজ। আর যদি বিভব শক্তি বের করতেই চাই, তখন আমরা যেটা করি, আমাদের যেই সেগমেন্টে আমাদের সাথে কাজ করা পসিবল ছিল সেই জায়গাতে থাকি আসি, আর যে জায়গায় কাজ করলে কোনো লাভ হইতো না সেইখানে চলে যায় আগে, অর্থাৎ আমরা অসীমে চলে যাই, অর্থাৎ যেখানে আমাদের কোনো ইম্প্যাক্ট পড়বে না সেখানে আগে চলে যাবো, সেইখান থেকে তারপর আমরা ব্যাক করি যে ভাই এখন আসেন দেখি কি হয় না হয়। এবার কি আমার কথা বুঝতে পারতেছি কি ঘটলো?
কথা বলি, বুঝতে না পারো সমস্যা নেই, বলো। জি ভাইয়া। আচ্ছা, আমি চেষ্টা করছি মোটামুটি, বৃহস্পতিবার টপিকটা একটু কমপ্লেক্স, আমি চেষ্টা করছি যতটুকু পারি তোমাদেরকে অ্যানালজি দিয়ে বুঝাইতে। ঠিক আছে, আর কোনো কোশ্চেন আছে? নাই? ঠিক আছে।